শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। কোটি বাংলাদেশিকে অপরাধী করে চলে গেল বাংলাদেশের আসিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর 1টায় সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু আসিয়া। পরিবারের ইচ্ছায় তার মরদেহ হেলিকপ্টারে নিয়ে রওনা দেওয়া হয়েছে মাগুরার উদ্দেশ্যে। আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। শোক জানিয়েছে সেনাবাহিনী। প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায় আজ সকালেও 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় আসিয়ার। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার তার হৃদস্পন্দন ফেরানো যায়নি। আসিয়ার মৃত্যুর খবরে সিএমএইচের পরিস্থিতি এখন ভারী। ছুটে যান উপদেষ্টা ফরিদা আক্তার, এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জেস আলম ও হাসনাত আবদুল্লাহ। সন্ধ্যা 7টায় মাগুরায় নোমানী মাঠে আসিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 6 মার্চ শিশুটি নির্যাতনের শিকার হয়। মামলা করেন তার মা। তাতে শিশুটির বোনের শ্বশুর, ভগ্নিপতি, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্যালেটের কাটিছে, ফাইসটা মারিছে, ওই রকমের উগারও আমি ফাইসটা দেখতে চাই। ফাইসটা দেখতে চাই ওরকম ব্যালেটটা যেন উগারও কাটে। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই, কথাই একটাই। আমাদের না এখন সবচেয়ে বড় দায়িত্ব, আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। প্রধান উপদেষ্টার নির্দেশ মোতাবেক শিগগিরই মাগুরায় শিশু ধর্ষণের সাথে জড়িত আসামিদের বিচারের আওতায় আনা হবে, জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধর্ষণ মামলার দ্রুত ট্রায়াল এবং সঠিক তদন্তের জন্য আইনে কিছু রদবদল করা হয়েছে। মাগুরার শিশু ধর্ষণ এবং তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সবাই শোকাহত। এ ঘটনায় অভিযুক্তরা সবাই গ্রেফতার হয়েছে, তাই দ্রুততম সময়ে এই অপরাধের বিচার সম্ভব, জানান প্রেস সচিব। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন, আর যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের সবাইকেই অলমোস্ট অ্যারেস্ট করা হয়েছে। এবং আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। 1 সপ্তাহের মধ্যে শুরু হবে শিশু আসিয়া ধর্ষণ মামলার বিচার কাজ। 7 থেকে 8 দিনের মধ্যেও বিচার সম্ভব, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, শিশু ধর্ষণ ও বলাৎকার মামলার বিচার দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের অধ্যাদেশ আগামী রোববারের মধ্যে জারির চেষ্টা করা হবে, জানান আসিফ নজরুল। তিনি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন ঘিরে দেশে যেন নৈরাজ্য সৃষ্টি না হয় সে বিষয়টি নজরে রেখেছে সরকার। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে সরকার ব্যবস্থা নেবে। আসিয়ার ঘটনা তো বিচার শুরু হয়ে যাবে, এর মধ্যে স্পেশাল ট্রাইব্যুনালটা করা হবে অন্যান্য ধর্ষণের কাজে দ্রুত বিচারের জন্য। স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হতে হতে আসিয়ার বিচার শুরু হয়ে যাবে, এবং আসিয়ার বিচার আমরা আশা করছি নিরবচ্ছিন্ন শুনানির মাধ্যমে হবে। দেখে এখানে আর স্পেশাল ট্রাইব্যুনাল দরকার হবে না। অতীতে নজির আছে 7-8 দিনের মধ্যে বিচার কাজ শুরু হওয়ার 7-8 দিনের মধ্যে রায় হয়েছে, অতীতে এরকম নজির আছে, ফলে আমরা আশাবাদী হওয়ার কারণ আছে। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ধর্ষকের সর্বোচ্চ বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সংগঠন। রাজু ভাস্কর্যে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাবেও নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে আইন সংশোধনের দাবি তুলেছে নারী অধিকার আন্দোলন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নারীর প্রতি সহিংসতার বিচার ও ধর্ষণ বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্মারকলিপি প্রদান করতে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এতে দুই পক্ষেই কয়েকজন আহত হয়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর নারী নেতৃত্ব।
এ সময় তাদের যৌক্তিক দাবিকে দমিয়ে দিতে পুলিশ বর্বর হামলা চালিয়েছে অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও এসি আব্দুল্লাহ আল মামুনের অপসারণ দাবি করেন বক্তারা। অতিরিক্ত বল প্রয়োগ করা পুলিশ কর্মকর্তা এসি মামুনের অপসারণ, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষক নিপীড়কদের বিচার সহ 9 দফা মেনে নেওয়া এবং সংঘবদ্ধ ও উস্কানিমূলক অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে তারা বলেন, সরকার অযাচিতভাবে ট্যাগিং ও সাইবার বুলিংকে প্রশ্রয় দিচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে উল্টো মামলা হামলার শিকার হচ্ছেন অভিযোগ করে তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ। নারীরা কোথাও নিরাপত্তা পাচ্ছে না, অন্যদিকে নারীরা যখন সেই ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করতে নামছে তখন তাদের উপরে আক্রমণ হচ্ছে। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না। রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা দিতে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানানো হয় এই কর্মসূচিতে। যেই বাংলাদেশকে চেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা পাচ্ছি না। আজকে আমাদের মা, আমাদের বোন অনিরাপদ। বিচারহীনতা সংস্কৃতি, মোরাল পলিসিং, নারী নির্যাতন এবং শিশু নির্যাতন, সর্বোপরি একজন জনগণের নিশ্চয়তা হিসেবে আমি নারী নই, পুরুষ নই, একজন মানুষ হিসেবে সেই দাবি নিয়ে আজকে দাঁড়িয়েছি। আমরা জানতে চাই কেন এই সরকার ব্যর্থ হচ্ছে। আমরা আপনাদেরকে রক্তের উপর দিয়ে বসিয়েছি, আপনারা এই রক্তের জালকে এভাবে ত্রুটি যুক্ত অবস্থায় রেখে যেতে পারেন না। এদিকে সকালে নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের সংশোধন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত আইনে বিচারসহ 6 দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নারী অধিকার আন্দোলন। নারী নির্যাতন ট্রাইব্যুনাল মাধ্যমে বিচার কার্য কিভাবে দ্রুত পরিচালনা করা যেতে পারে সেই ব্যাপারে সরকার পদক্ষেপ নেবেন। শরিয়া আইনের ভিত্তিতে এই নির্দিষ্ট কাজের বিচার করা যেতে পারে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর জাতিসংঘ মহাসচিবকে নেওয়া হয় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। শুক্রবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান সকাল 9টায় হোটেলে গুতেরেসের সঙ্গে দেখা করবেন। পরে জাতিসংঘ মহাসচিব সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দেখা করবেন। বৈঠকের পর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন। একই ফ্লাইটে থাকবেন প্রধান উপদেষ্টাও। দিনব্যাপী তাদের পৃথক কর্মসূচি শেষে সন্ধ্যায় 1 লাখ রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। সেদিনই ঢাকায় ফিরবেন তারা। শনিবারও থাকছে তার বেশ কিছু কর্মসূচি। সেগুলো শেষে জাতিসংঘ মহাসচিবের একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের নির্বাচন এবং নানা প্রসঙ্গে ভারত যে মন্তব্য করেছে তা দেশের সার্বভৌমত্বে আঘাতের শামিল। এ মন্তব্য করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, জাতিসংঘ মহাসচিবের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে মনে করে বাংলাদেশ। জানান, রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রত্যাবাসন ইস্যুতে অব্যাহত আছে আলোচনা। ব্রিফিংয়ে তিনি আরও জানান, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি বিএসএফ এর মধ্যে আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এখনও ভারতের কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য শুভ হবে না, এমন দাবি নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই রাখতে সকালে কমিশন ভবনের সামনে মানববন্ধন করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। তারা বলেন, 13 কোটি ভোটারের তথ্য 25টি ধাপে সুরক্ষিত আছে কমিশনে। ভোটারদের অনুমতি ছাড়া এই তথ্য কোনো প্রতিষ্ঠানকে হস্তান্তর কখনোই গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশনের অধীনে এনআইডি না থাকলে ভোটারদের ভোটার হওয়ার আগ্রহ কমে যাবে, জানান তারা। আগামী মঙ্গলবারের মধ্যে 2023 সালের আইন বাতিল না হলে সারা দেশের কমিশন কার্যালয়ে 4 ঘণ্টার কর্মবিরতির ঘোষণাও দেন
আন্দোলনকারীরা। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ প্রস্তুত সবকিছু তার দায়িত্ব, সেটারই অংশ হলো এনআইডি। সো এনআইডি ইলেকশন কমিশনের অধীনে থাকবে। সুষ্ঠু ভোট ব্যবস্থাপনা এবং কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট ভোটার তালিকা প্রণয়ন এই সবগুলো করবার জন্য নির্বাচন কমিশন বিশ্বাস করে নির্বাচন কমিশনের অধীনে এনআইডি থাকবে। ছাত্রদের নতুন দলকে সংসদ নির্বাচন নিয়ে মতভেদ তৈরি না করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক সিইসিকে গ্রেফতারের দাবিতে ছিল প্রতিবাদ সমাবেশ। সেই কর্মসূচিতে উপস্থিত হয়ে এই আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, মত ভিন্ন থাকতে পারে, তবে নিজেদের মধ্যে সমালোচনা করতে গিয়ে যেন ঐক্য নষ্ট না হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন, পরস্পরের প্রতি দোষারোপ বন্ধ করে গ্রামে পৌরসভায় যান, সাধারণ মানুষের কাছে গিয়ে জনসমর্থন জোগান। এ সময় তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্বপ্রাপ্ত 3 প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতারের দাবি জানান। ফারুক বলেন, দেশকে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য। নতুন দলের নাহিদ আপনার রক্তে, সহযোদ্ধার রক্তে অর্জিত এই স্বাধীনতা অনুগ্রহ করুন। নতুন দল নিয়ে মাঠে মাঠে যান, গ্রামে গঞ্জে যান, পৌরসভা যান, নিজের জনপ্রিয়তা যাচাই করুন। আসুন, ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান রাশিয়ার রাষ্ট্রদূত। এ সময় তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। পরে এক ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জামায়াতে ইসলামী আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে অবহিত করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতকে। 1971 সালে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানানো হয়েছে। বাংলাদেশের বর্তমান অনগোয়িং পরিস্থিতি, রাশিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং ইনভেস্টমেন্ট, আগামী দিনে জামাত ইসলামী কী ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা পালন করেছে, আমরা সেজন্য কৃতজ্ঞতা জানিয়েছি। স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা 32 থেকে বাড়িয়ে 34 করার প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইন্টার্নশিপ সহ এমবিবিএস কোর্স 6 বছরের, সেই বিবেচনায় 34 বছর করার প্রস্তাব করা হয়েছে। জানান, সংকট থাকায় জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এছাড়া বঞ্চিত চিকিৎসকদের জন্য 7000 সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে। ডক্টর সাইদুর রহমান জানান, দাবি থাকলে মন্ত্রণালয় দিতে যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে, তবে রোগীদের জিম্মি করা যাবে না। জানান, ম্যাটসদের কোর্স কারিকুলাম সংশোধনে কমিটি করা হয়েছে। বেসরকারি চিকিৎসকদের পে স্কেল নয়, সর্বনিম্ন বেতন কাঠামো ঠিক করে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও অফিসার্স ক্লাব ঢাকার মহিলা কমিটি আয়োজন করেছে ঈদ মেলা 2025। 3 দিন ব্যাপী এই মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। সকালে এই মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার এবং মহিলা কমিটির সম্পাদক রুবিনা খালেক। মহিলা উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে দেশি প্রতিষ্ঠানগুলো। ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে পোশাক, গহনা, হস্তশিল্প সহ নানা ঈদ সামগ্রী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা কমিটির সভাপতি সেলিনা আক্তার পপি। তিনি জানান, দেশের উদীয়মান নারী উদ্যোক্তাদের পণ্য তুলে ধরা এবং তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করা এই মেলার উদ্দেশ্য। কারণ ছাড়া মানুষ কিছু কিছু জায়গায় যায় না, আমি চাচ্ছি এটাও একটা কারণ ছাড়া আসার জায়গা হোক। সেটার মূল মন্ত্রই হলো, যদি পুরুষের চেয়ে যদি নারীর সংখ্যা বেশি হয়, আই এম মোর দ্যান শিওর এই ক্লাব প্রাণবন্ত হবে। গাজীপুরের 7 দফা দাবিতে প্রাণী সম্পদের এআই টেকনিশিয়ানরা মানববন্ধন করেছে। দুপুরে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে অনির্দিষ্টকাল কর্মবিরতির অংশ হিসেবে এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির গাজীপুর শাখার আয়োজনে এই মানববন্ধন পালন করা হয়। তাদের দাবি, এআইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে এর আগে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল তার দৃশ্যমান অগ্রগতি করতে হবে।
একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করার তাগিদ দেন তারা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তৃতীয়বারের মতো আরও 60 দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। আজ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা 15 মার্চ থেকে পরবর্তী 60 দিনের জন্য অর্পণ করা হয়েছে। এর আগে 13 জানুয়ারি থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ 2 মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বছরের 17 সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়। রাজধানীর সোলমাইদ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল চিনি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে গোপন খবরের ভিত্তিতে সোলমাইদ এলাকায় অভিযানে যায় ভোক্তা অধিকারের একটি দল। আরও 9টি টিম রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালায়। সোলমাইদে গিয়ে পাওয়া যায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্যাকেট নকল করে দেশি লাল চিনির নামে বিক্রি করা হচ্ছে। একইভাবে বিক্রি করা হচ্ছে মুড়ি, মশার কয়েল ও সরিষার তেল। একটি বাসায় এমন বাণিজ্যিক কাজ চলছিল। অভিযানে সে বাসায় চিনি মজুত করা রুমটি সিলগালা করে দেয় ভোক্তা অধিকার দল। সোলমাইদের এই স্থানে একটা গোপন সূত্রের প্রেক্ষিতে আমরা একটা বাসা ভাড়া নিয়ে ওই ব্যক্তি আপনার নকল চিনি তৈরি করছেন। উনি ভিন্ন নাম দিয়ে এই প্যাকেটগুলো তৈরি করছেন এবং বাজারজাত করছেন, যেটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন করে। এই প্রেক্ষিতে আমরা ওনার প্রতিষ্ঠানটা আজকে সিলগালা করে দিয়েছি। এর পরবর্তী কার্যক্রম হিসেবে আমরা তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিশিষ্ট শিল্পপতি ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10:30টায় রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর গুলশানের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল 83 বছর। বুধবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার লাশ রাতেই ঢাকায় আনা হয়েছে। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা শোক প্রকাশ করেছেন। রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। শিশু ও নারীর প্রতি সহিংসতা রোধে রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের আয়োজনে মানববন্ধনে অংশ নেয় গণমাধ্যম কর্মীর সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, বিচারহীনতা ও নিরাপত্তার অভাবে দেশে নারী ও শিশু নির্যাতন বাড়ছে। দোষীদের শাস্তি দ্রুত নিশ্চিত করা গেলে অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করেন আয়োজকরা। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।